আপনি জানেন কি পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস হলো কথা বলা না, বরং চুপ থাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। সেই নীরবতা যাকে আমরা প্রায়ই দুর্বলতা, লজ্জা বা আত্মবিশ্বাসের অভাব বলে ভুল করে থাকি। আসলে সেই নীরবতাই হতে পারে আপনার জীবনের সব থেকে বড় শক্তি। আজকের এই পৃথিবীতে যেখানে সবাই দ্রুত কথা বলার প্রতিযোগিতায় নেমেছে, সেখানে শোরগোল আর কোলাহলেরই জয় জয়কার। সেখানে একান্ত শান্ত এবং স্থির মানুষই আসল বিজয়ী। কারণ আপনি যখন চুপ থাকেন তখন কেবল আপনার কণ্ঠস্বর নয়, বরং আপনার গভীর চিন্তা, আপনার অবিচল মনোযোগ আর আপনার আত্মনিয়ন্ত্রণ কথা বলে। নমস্কার, আমি তৃষা আর আপনারা শুনছেন অডিলার। আজকের একটি খুব সুন্দর বই আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। দ্য পাওয়ার অফ সাইলেন্স বইটির লেখক কেলভিন ডব্লিউ নাথান আমাদের সেই অসাধারণ সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি আমাদের শেখান যে চুপ থাকা কোনো শূন্যতা নয়, এটি একটি আধ্যাত্মিক শক্তি, একটি মানসিক অনুশীলন আর জীবনকে বদলে দেওয়ার এক অব্যর্থ অস্ত্র। এই বইটিতে বলা হয়েছে কিভাবে আমরা আমাদের চিন্তা, অনুভূতি আর প্রতিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করব। শুধু মানসিক শান্তিই পাবো না, বরং আমাদের সম্পর্ক, কেরিয়ার আর আত্মবিশ্বাসকেও এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো। কেলভিনের বিশ্বাস, আজকাল মানুষ এত শোরগোলের মধ্যে হারিয়ে গেছে যে সে নিজের ভিতরের কণ্ঠস্বরটাই শোনাই ভুলে গেছে। কিন্তু যখনই সে নীরবতার দিকে ফিরে আসে, তার জীবনের প্রতিটা দিক অলৌকিকভাবে বদলে যেতে থাকে। অনেকেই নীরবতাকে শুধু একটি খালি জায়গা মনে করেন, কিন্তু কেলভিন বলেছেন নীরবতার মধ্যেই জীবনের সবচেয়ে গভীর উত্তরগুলি লুকিয়ে থাকে। আপনি যখন কথা বলা বন্ধ করে দেন, তখনই নিজেকে, এই পৃথিবীকে আর সেই সংকেতগুলোকে শুনতে শুরু করেন, যেগুলো সাধারণত দৈনন্দিন জীবনে কোলাহলে চাপা পড়ে যায়। প্রতিদিন আমরা হাজারো চিন্তার সঙ্গে লড়াই করি। অপ্রয়োজনীয় কথা, সোশ্যাল মিডিয়ার গুঞ্জন আর অন্যদের মতামতের ভিড়ে আমরা হারিয়ে যাই। কিন্তু যখন আমরা মনের শান্তিকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন আমরা আমাদের মস্তিষ্কের আসল নিয়ন্ত্রণকে ফিরে পাই। চুপ থাকা আমাদের মানসিক স্বচ্ছতা দেয়। কেলভিন বলেন যে মানুষ নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যখন কোনো তর্ক বা চাপের মুহূর্তে শান্ত থাকতে পারেন, তখনই আপনার আসল শক্তির প্রকাশ ঘটে। চুপ থাকা মানে শুধু কথা বলা থেকে বিরত থাকা নয়, এটি হলো মনোযোগ দিয়ে শোনার শিল্পকে আয়ত্ত করা। যখন আপনি গভীর মনোযোগ দিয়ে শোনেন, তখন আপনি কেবল শব্দ নয়, শব্দহীন অনুভূতিগুলো বুঝতে পারেন। আর এখান থেকেই জন্ম নেয় সম্পর্কের গভীরতা, বিশ্বাস আর সত্যিকারের বোঝাপড়া। কেলভিন বলেন যে নীরবতা অনেক সময় অন্যদের উপর প্রভাব ফেলার সবচেয়ে কার্যকর উপায় হয়ে ওঠে। একজন শান্ত মানুষকে সবাই বেশি গুরুত্ব দেয়, কারণ তার প্রতিটি কথায় গভীর চিন্তা আর আত্মবিশ্বাস থাকে। নীরবতা শুধু আমাদের মস্তিষ্কেই নয়, আমাদের আত্মাকেও শান্ত করে। যখন আমরা ধ্যান, যোগ বা আত্মপর্যালোচনা করি, তখন আমরা নিজেদের গভীরতাকে বুঝতে পারি, আর এখান থেকেই আসে সত্যিকারের আত্মবিশ্বাস এবং জীবনে এক অসাধারণ ভারসাম্য। আপনি আপনার জীবনে প্রতিদিন মাত্র 10 মিনিট নীরবতা অনুশীলন করুন। সকালে বা রাতে কোনো ডিভাইস ছাড়া, শুধু নিজের সঙ্গে। কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে মাত্র 5 সেকেন্ড থামুন। দেখবেন আপনি ভেবেচিন্তে উত্তর দিতে শিখবেন। কথা বলা কমিয়ে শোনাটাকে গুরুত্ব দেবেন। বিশেষ করে আপনার প্রিয় সম্পর্কগুলোতে। প্রকৃতির মাঝে সময় কাটান, পার্কের বেঞ্চে বসে বা শুধু নিজের ঘরে চোখ বন্ধ করে বসে থেকে। এই সামান্য অভ্যাস আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনবে। আপনার জীবন থেকে স্ট্রেস কমাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে, আত্মসচেতনতা তৈরি হবে এবং গভীর মানসিক শান্তি খুঁজে পাবেন আপনি। কেলভিন ডব্লিউ নাথানের এই বইটি আমাদের শেখায় যে নীরব থাকা কোনো সাধারণ অভ্যাস নয়, এটি একটি শক্তিশালী হাতিয়ার, যার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে ভিতর থেকে বদলে ফেলতে পারি। নীরবতা থেকে আমরা শুধু নিজেদের বুঝতে পারি না, এটি পৃথিবীকেও এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে। এর মাধ্যমে আমরা পৃথিবীকেও এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করি। এই যাত্রা শুরুর আগে আপনার জন্য একটি প্রশ্ন থাকলো, যদি আগামী 24 ঘন্টা আপনাকে কথা বলতে না দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? নিজের সঙ্গে সময় কাটাতে কি পারবেন? ভাবুন, কারণ হয়তো এখান থেকেই আপনার আসল বদল শুরু হবে। প্রথম অধ্যায় হলো নীরবতা। নীরবতা কি সত্যি কথা বলে? আমরা প্রায়ই নীরবতাকে শব্দের অভাব হিসেবে দেখি, কিন্তু কেলভিন ডব্লিউ নাথানের মতে নীরবতা শুধু এক পরিস্থিতি নয়, এটি একটি শক্তিশালী অভিজ্ঞতা।
এটি এমন এক অবস্থা যেখানে বাইরের সমস্ত আওয়াজ থেমে যায় আর আপনার ভিতরের জগৎ কথা বলতে শুরু করে। কেলভিন বলেন, আসল নীরবতা হলো আত্মার ভাষা। এখানে নীরবতা মানে শুধু চুপ থাকা নয়, এটি হলো আত্মসচেতনতা, আত্মপর্যালোচনা আর মানসিক স্থিরতার একটি গভীর অবস্থা। কেলভিন নীরবতাকে 3টি স্তরে ভাগ করেছেন। 1. বাহ্যিক নীরবতা, যখন আমাদের চারপাশে কোনো শব্দ নেই, কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশে যা আমাদের স্নায়ুকে শান্ত করে। 2. অন্তর্নিহিত নীরবতা, যখন আমাদের মস্তিষ্কের ভিতরে চলতে থাকা অনবরত বকবক, দুশ্চিন্তা আর মানসিক কোলাহল থেমে যায়। এটাই আসল চ্যালেঞ্জ। 3. আধ্যাত্মিক নীরবতা, যখন আমরা আমাদের অস্তিত্ব, আত্মা আর এই ব্রহ্মাণ্ডের সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করি। এটাই নীরবতার সর্বোচ্চ স্তর। ক্যালভিন বলেন, নীরবতা শুধু মানসিক বিশ্রামই দিয়ে না, এটি আমাদের মধ্যে অন্তর্দৃষ্টি তৈরি করে। নীরবতার আয়নায় মানুষ নিজেকে কোনো আবরণ বা অজুহাত ছাড়াই দেখতে পায়। এর উপকারিতাগুলি অসাধারণ। মানসিক স্বচ্ছতা আসে, চিন্তাভাবনায় স্পষ্টতা আসে, আত্মসচেতনতাও বাড়ে, নিজের প্রকৃত অনুভূতিগুলোকে চিনতে সাহায্য করে, স্ট্রেস হ্রাস পায়, মানসিক চাপ আর উদ্বেগও অনেকটা কমে যায়, সৃজনশীলতা বৃদ্ধি পায়, মস্তিষ্কের নতুন অংশগুলি সক্রিয় হয়, নতুন ধারণা জন্ম নেয়। কেলভিনের মতে নীরবতা হলো সেই উর্বর মাটি যেখানে আত্মা বেড়ে ওঠে। যখন আমরা শোরগোল থেকে দূরে থাকি তখনই আমরা নিজেদের পুরোপুরি বুঝতে পারি। মেডিটেশন আর নীরবতা একে অন্যের পরিপূরক। ধ্যান হলো নীরবতাকে গভীরে নিয়ে যাওয়ার এক অভ্যাস। যখন আপনি পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকেন তখনই সত্যিকারের নীরবতা ঘটে। আমরা সারাদিন বাইরের জগতে ব্যস্ত থাকি, সোশ্যাল মিডিয়ার সম্পর্কে, কেরিয়ারের দায়িত্ব, কিন্তু আমরা থামি না, ভাবিও না যে আমি কে, আমি আসলে কি চাই। যখন আমরা নীরব থাকি তখন এই প্রশ্নগুলি ভিতর থেকে উঠে আসে এবং উত্তরও দিতে শুরু করে। আজকের সময়ে নীরবতা প্রায় বিলুপ্ত। ফোন বাজছে, টিভির শব্দ, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন ইত্যাদি এইসব আওয়াজের মধ্যে আমরা নিজেদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। আমরা বাইরের পৃথিবীর সঙ্গে সংযুক্ত, কিন্তু ভিতর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি দিন দিন। কেলভিন সতর্ক করেছেন, যদি আমরা নীরবতাকে ভয় পেতে শুরু করি তাহলে ধীরে ধীরে আমরা নিজের মুখোমুখি হতেও ভয় পাবো। এই অধ্যায়ের শেষে কেলভিন 3টি সহজ উপায় বলে দেন যার মাধ্যমে জীবনে নীরবতাকে ফিরিয়ে আনা যায়। 1. ডিজিটাল ডিটক্স, প্রতিদিন 10 মিনিট মোবাইল, টিভি ছাড়া একা নিজের সাথে সময় কাটান। 2. প্রকৃতির সাথে হাঁটুন, বাইরে গিয়ে চুপচাপ বসুন, পাখির ডাক, বাতাসের শব্দ শুনুন। 3. মাইন্ডফুল শ্বাস প্রশ্বাস, শুধু নিজের শ্বাসের উপর মনোযোগ দিন, মন অন্যদিকে চলে গেলে আলতো করে আবার ফিরিয়ে আনুন। এই সব ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আমরা ধীরে ধীরে নীরবতার শক্তিকে বুঝতে শুরু করি। ভাবুন তো, যদি নীরবতা আত্মার ভাষা হয় তাহলে আজকের মানুষ কি অজান্তেই নিজের আত্মাকে মিউট করে রেখেছে? এর উত্তর আমরা খুঁজে পাবো পরের অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হলো নীরবতা এবং আত্মজ্ঞানের সম্পর্ক। কেলভিন বলেন যে আজকের যুগে আমরা খুবই দ্রুত উত্তর দিই, কিন্তু বুঝতে খুব দেরি করে ফেলি। আমাদের কথোপকথনে অনুভূতি কম আর প্রতিক্রিয়া বেশি থাকে, কিন্তু নীরবতা আমাদের থামায়, চিন্তা করার আর নিজের দিকে তাকানোর সুযোগ দেয়। নীরবতা একটি আইনের মতো, যেখানে আমরা আমাদের আসল চেহারাকে দেখতে পাই। আত্মসচেতনতা মানে নিজের অস্তিত্ব, চিন্তা, অনুভূতি আর আচরণগুলোকে গভীরভাবে বোঝা। কেলভিনের মতে এই যাত্রা বাইরের কোলাহল থেকে নয়, বরং ভিতরের নীরবতা থেকেই শুরু হয়। যখন আমরা নীরব থাকি তখন আমাদের মন বাইরের জগৎ থেকে সরে এসে ভিতরের দুনিয়ায় প্রবেশ করে। আমরা আমাদের ভয়, বিভ্রান্তি আর সমাজে চাপিয়ে দেওয়ার শর্তগুলি চিনতে শুরু করি। আমরা আমিকে এই গভীর প্রশ্নের মুখোমুখি হই, আর এটাই আত্মজ্ঞানের প্রথম পদক্ষেপ। কেলভিন এই অধ্যায়ে অন্তর্দৃষ্টির উপর খুব জোর দেন। অন্তর্দৃষ্টি হলো সেই জ্ঞান যা যুক্তির বাইরে থেকেও প্রায় সঠিক হয়। যখন আমরা অনবরত কথা বলতে থাকি তখন আমাদের অন্তরের সেই ফিসফিসানিটাই চাপা পড়ে যায়, কিন্তু যখন আমরা চুপ থাকি তখন সেই কণ্ঠস্বর স্পষ্ট, নিখুঁত আর শক্তিশালী হয়ে ওঠে। কেলভিন বলেন যে তোমার আত্মা ফিসফিস করে কিন্তু কথা বলে, কিন্তু তোমার মন চিৎকার করলে তা তুমি শুনতে পাবে না। চুপ থাকলে আমরা আমাদের চিন্তার ধারণাগুলিকে চিনতে শিখি, কিন্তু কোন চিন্তাগুলো ক্ষতিকর আর কোন চিন্তাগুলো গঠনমূলক তা আমরা বুঝতে পারি। এই সচেতনতা থেকেই আত্মজ্ঞান তৈরি হয়। কেলভিনের মতে অহংকার সবসময় আওয়াজ পছন্দ করে। সে নিজেকে সঠিক প্রমাণ করতে চায়, মনোযোগ আকর্ষণ তৈরি করতে চায়, তর্ক করতে চায়,
কিন্তু যখন আমরা চুপ থাকি তখন অহংকারের খাবার বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে তার প্রভাব কমতে থাকে। অহংকার বলে আমিই সেরা, আমাকে শোনো, কিন্তু নীরবতা বলে সবাই সমান, নিজেকে শোনো। কেলভিন এটাকে অহংকার ডিটক্স বলেছেন। এই অধ্যায়ের শেষে তিনি কিছু কার্যকরী অনুশীলনের পরামর্শ দেন। 1. সাইলেন্ট সিটিং। প্রতিদিন 10 থেকে 15 মিনিট কোনো ব্যাঘাত ছাড়াই বসে নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন। 2. থট অবজারভেশন। নিজের চিন্তাগুলোকে বিচার না করে শুধু দেখুন যেন আকাশের মেঘ ভেসে যাচ্ছে। 3. কোয়েশ্চেনিং টেকনিক। নীরবে নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটা কি সত্যিই আমার, নাকি কোথাও থেকে ধার করা? কেলভিন বলেন নীরবতা কোনো লক্ষ্য নয়, এটি নিজেকে খুঁজে পাওয়ার একটি শুধু মাধ্যম। এটি আমাদের জীবনের দৌড় থেকে বের করে এনে আত্মার শান্তির দিকে নিয়ে যায়। 3য় অধ্যায়ে নীরবতা বনাম একাকিত্ব। কেলভিন ডব্লিউ নেত্রক ক্লিক অধ্যায়ের শুরুতে একটি অত্যন্ত জরুরি কথা বলেন। একাকিত্ব একটি অনুভূতি, কিন্তু নীরবতা একটি অবস্থা। লোনলিনেস ইজ এ ফিলিং বাট সাইলেন্ট ইজ এ টেস্ট অফ বিং। আজকের দিনে যেখানে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বন্ধুর ভিড়েও মানুষ ভিতর থেকে একা, সেখানে অনেকেই এই একাকিত্বকে নীরবতা ভেবে ভুল করে থাকে। কিন্তু কেলভিন আমাদের এই ভুল থেকে বের করে আনেন। একাকিত্ব কি? এটি একটি মানসিক এবং আবেগিক অবস্থা যেখানে মানুষ নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন, অসম্পূর্ণ আর অসহায় বোধ করে। এটি সংযোগের অভাব থেকে জন্ম নেয়। মানুষ ভিড়ের মাঝেও নিজেকে একা মনে করতে পারে। নীরবতা কি? এর বিপরীতে নীরবতা হলো এক আত্মনির্ভরশীল আর সচেতন অবস্থা। এটি বাইরের কোলাহল থেকে দূরে গিয়ে ভিতরের পরিপূর্ণতার দিকে যাওয়ার পথ। কেলভিনের মতে নীরবতা মানে একা থাকা নয়, বরং নিজের সঙ্গে পূর্ণ থাকা। নীরবতা একাকিত্ব নয়, এটি হলো পরিপূর্ণতার অনুভূতি। কেলভিন বলেন আসল সত্য হলো একাকিত্ব নীরবতার ভয় থেকেই জন্ম নেয়। মানুষ একা থাকতে ভয় পায় কারণ তখন তাকে নিজের মুখোমুখি হতে হয়। একাকিত্বের মনে হয় কিছু একটা নেই, নীরবতার মনে হয় যা আছে সেটাই যথেষ্ট। একাকিত্ব অস্বস্তি দেয়, নীরবতা শান্তি দেয়। একাকিত্বে অন্যদের প্রয়োজন হয়, কিন্তু নীরবতায় নিজের সঙ্গেই পরিপূর্ণ মনে হয়। যখন কেউ একাকিত্বকে নীরবতার শক্তিতে পরিণত করতে শেখে, তখন তার ভিতরেই এক গভীর পরিবর্তন আসে। সে ভিতর থেকেই শক্তিশালী হয়ে ওঠে, তার আর অন্যদের অনুমোদনের প্রয়োজন হয় না। সে নিজের মধ্যেই সম্পূর্ণতা খুঁজে পায়। কেলভিন এই অভিজ্ঞতাকে অন্তর্পূর্ণতা বলেন। তিনি কিছু শক্তিশালী অনুশীলনও শেয়ার করেন। 1. অনুভূতিকে লিখুন। যখন একা লাগবে তখন সেই অনুভূতিকে একটি ডায়েরিতে লিখুন। আমি এখন কি অনুভব করছি, এই প্রশ্নটি নিজেকে করুন। 2. নিজের সঙ্গে ডেটে যান। দিনে অন্তত 10 মিনিট চুপচাপ বসে নিজেকে সময় দিন। কোনো ফোন বা বই ছাড়া শুধু নিজের সাথেই সময় কাটান। 3. প্রকৃতির সান্নিধ্য। কোনো শান্ত জায়গায় যেমন পার্ক বা পুকুর পাড়ে গিয়ে বসুন। প্রকৃতির নীরব ভাষা শুনুন, তা আত্মাকে শান্ত করে। 4. ইতিবাচক সকথন। যখন মন বলে আমি একা, তখন সচেতনভাবে বলুন আমি আমার সঙ্গে আছি। কেলভিন বলেন একাকিত্ব আত্মাকে বন্দি করে আর নীরবতা তাকে মুক্তি দিয়ে দেয়। চুপ থাকা কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি শক্তিশালী পছন্দ যা জীবনের গভীরে প্রবেশ করার দরজা খুলে দেয়। 4র্থ অধ্যায় হলো কথোপকথনে চুপ থাকার শক্তি। কেলভিন এই অধ্যায় শুরু করেন একটি অসাধারণ বাক্য দিয়ে। যোগাযোগ শুধু কথা বলার উপর নির্ভর করে না, যা বলা হয় না তার উপরেই নির্ভর করে। আমরা প্রায়ই ভাবি ভালো কথোপকথন মানে বেশি কথা বলা, ভালো যুক্তি দেওয়া বা প্রভাবশালী শব্দ ব্যবহার করা। কিন্তু কেলভিন বলেন আসল শক্তি কথায় নয়, বরং কখন চুপ থাকতে হবে তা জানার মধ্যেই নিহিত। কথোপকথনে নীরবতা একটি সক্রিয় শক্তি, এটি নিষ্ক্রিয়তাও নয়। এটি একটি ফাঁকা জায়গা তৈরি করে যেখানে অন্যের কথাগুলো প্রতিধ্বনিত হতে পারে। এটি কথোপকথনে গভীরতা নিয়ে আসে। কেলভিন এটাকে পজ পাওয়ার বা থেমে যাওয়ার শক্তি বলেন। যখন অনুভূতি তীব্র থাকে, যেমন রাগ বা উত্তেজনা, তখনই নীরবতায় সবচেয়ে ভালো উত্তর দেয়। এটি আপনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করারও ক্ষমতা দেবে। তর্কে জেতার চেয়ে বোঝা বেশি জরুরি। যখন আপনি চুপ থাকেন তখন আপনি উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শোনেন।
এতে আপনার কথার গুরুত্বও বেড়ে যায়, কারণ মানুষ বোঝে আপনি চিন্তা করে কথা বলছেন। এই অধ্যায়ে কেলভিন একটি বড় সত্য উন্মোচন করেছেন। শোনা হলো নীরবতার সবচেয়ে শক্তিশালী প্রকাশ। ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হওয়া জরুরি। যখন আপনি মন দিয়ে শোনেন তখন মানুষ অনুভব করে যে আপনি তাকে সম্মান করছেন, তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন। কেলভিনের ভাষায় সত্যিকারের শোনা তখনই হয় যখন অহংকার চুপ থাকে এবং সহানুভূতি কথা বলে। এই অধ্যায়ের শেষে কেলভিন একটি 24 ঘন্টার চ্যালেঞ্জ দেন। পরবর্তী 24 ঘন্টায় যখনই কোনো তর্কে জড়াবেন, সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে 5 সেকেন্ড থামুন। কেউ যখন কথা বলছে তখন তাকে শেষ করতে দিন, মাঝে বাধা দেবেন না। মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করুন। এই ছোট্ট অভ্যাসটি আপনাকে কথোপকথনের নীরবতার আসল শক্তি বাস্তবে অনুভব করাবে। যেখানে বেশি কথা বলা প্রায়শই ভুল বোঝাবুঝি তৈরি করে, সেখানে সঠিক সময় নীরব থাকা সম্পর্কে বাঁচিয়ে রাখে এবং গভীরতা দেয়। ষষ্ঠ অধ্যায় হলো সমাজে কেন নীরবতার অবহেলা হয়। কেলভিন ডব্লিউ নেথান এই অধ্যায় শুরু করেন এক চমকপ্রদ সত্য কথা দিয়ে। সমাজ সাধারণত নীরবতাকে দুর্বলতা মনে করে, কিন্তু আসলে এটি আত্মবিশ্বাসের সবচেয়ে বড় প্রকাশ। আধুনিক সমাজ আমাদের শেখায় যারা বেশি কথা বলে তারা বেশি জানে, যারা নিজেকে উচ্চস্বরে প্রকাশ করে তারা শক্তিশালী, আর যারা চুপ থাকে তারা হয় লাজুক, ভীতু বা আত্মবিশ্বাসহীন। কেলভিন এই মানসিকতাকে একটি সম্মিলিত ভ্রম বা কালেকটিভ ডিলিউশন বলেন। সমাজ চুপ থাকাকে 3টি প্রধান কারণে ভুলভাল দেখায়। 1. নীরবতা না নেই লজ্জা। কোনো গ্রুপে কেউ চুপ থাকলে ধরে নেওয়া হয় সে সামাজিক হতে ভয় পায়, কিন্তু কেলভিন বলেন অনেক সময় মানুষ কথা বলার চেয়ে ভাবনায় মনোযোগ দিতে বেশি পছন্দ করে। 2. নীরবতা মানে আত্মবিশ্বাসের অভাব। অফিস মিটিং বা সামাজিক অনুষ্ঠানে যারা জোরে কথা বলে তাদেরকেই নেতা ভাবা হয়, কিন্তু সত্যিকারের আত্মবিশ্বাস দেখানোর জন্য নয়, বরং স্থিরতার মধ্যেই প্রকাশ পায়। 3. নীরবতা মানে দুর্বলতা। ছোট থেকেই শেখানো হয় কথা বলো, না হলে তোমাকে কেউ পাত্তা দেবে না। এই ধারণাটি নীরবতাকে একটি নেতিবাচক বৈশিষ্ট্য হিসেবে প্রতিষ্ঠা করেন। কিন্তু এই ধারণাগুলো কেন তৈরি হয়েছে? কেলভিন 2টি মূল কারণ এই বিষয়ে উল্লেখ করেন। 1. ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কালচার। আজকে দ্রুতগতির জগতে যেখানে দ্রুত উত্তর বা দ্রুত প্রক্রিয়াকেই গুরুত্ব দেওয়া হয়, সেখানে শান্ত ও ধীর মানুষগুলোকে পিছিয়ে পড়া বলে মনে করা হয়। 2. সফলতার কোলাহল পূর্ণ সংস্কৃতি। আমাদের চারপাশে সফলতার প্রতীক হিসেবে যাদের দেখানো হয় তারা বেশিরভাগই স্পষ্টভাষী এবং বহির্মুখী। তাই আমরা ধরে নিই সফল হতে হলে কোলাহলে পূর্ণ হতে হবে। কিন্তু কেলভিন মনে করিয়ে দেন যে বেশিরভাগ মহান চিন্তাবিদ, যোগী, শিল্পী এবং বিজ্ঞানীরা নীরবতাকেই পছন্দ করতেন। মহাত্মা গান্ধী সপ্তাহে একদিন মৌনব্রত পালন করতেন, যার মাধ্যমে তিনি তার চিন্তাকে শক্তিশালী করতেন। বুদ্ধদেব ধ্যান এবং নীরবতাকেই সর্বোচ্চ বেশি গুরুত্ব দিতেন। এমনকি ইলন মাস্কের মতো আধুনিক নেতারাও প্রায়শই গভীর চিন্তার জন্য নীরবতাকেই ব্যবহার করেন। কেলভিন বলেন যে এই কোলাহলপূর্ণ সমাজে নীরবতা পালন করা এক ধরনের বিদ্রোহ। এটি অপ্রয়োজনীয় কথার বিরুদ্ধে, অন্যের স্বীকৃতি ক্ষুধার বিরুদ্ধে এক শান্ত বিদ্রোহ। যখন আপনি নীরব থাকেন তখন আপনি পৃথিবীর আগে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করেন। কেলভিন বলেন তোমার নীরবতাকে পৃথিবী হয়তো অনুপস্থিতি মনে করবে, কিন্তু আসলে এটি হলো তোমার সম্পূর্ণ উপস্থিতি। সপ্তম অধ্যায়ে আমরা দেখব আধ্যাত্মিক বিকাশে নীরবতার ভূমিকা। কেলভিন ডব্লিউ নেথান এই অধ্যায় শুরু করেন এক গভীর বাক্য দিয়ে, নিস্তব্ধতায় ঈশ্বর কথা বলেন। আজকের ব্যস্ত জীবনে আমরা ঈশ্বর বা পরম সত্তাকে কোথায় খুঁজি? হয়তো মন্দিরের বইয়ে বা কোনো ধর্মগুরুর বক্তৃতায়। কিন্তু কেলভিন বলেন ঈশ্বরকে শুনতে হলে প্রথমে নিজের ভিতরের আওয়াজটাকে বন্ধ করতে হবে। আর এই ভিতরের শান্তি বা নিস্তব্ধতার চাবিকাঠি হলো মৌন বা নীরবতা। কেলভিন বলেন নীরবতা কোনো নতুন ধারণা নয়, এটি প্রায় সব প্রধান আধ্যাত্মিক ঐতিহ্যের ভিত্তি। 1. হিন্দু ধর্মে উপনিষদের নীরবতাকে মৌন প্রদেশ বলা হয়েছে, যেখানে গুরু নীরব থেকে শিষ্যকে পরম জ্ঞান দান করেন। ঋষিরা তপস্যার সময় মৌনব্রত পালন করতেন। বৌদ্ধ ধর্মে বুদ্ধদেব নীরবতাকে সত্য উপলব্ধির মাধ্যম হিসেবেও উল্লেখ করেছেন। বিপাসনা ধ্যান পদ্ধতিতে মৌনতাকে সাধনার প্রধান স্তম্ভ হিসেবে ধরা হয়। সুফিবাদে সুফি সাধকরা প্রায়ই জিকির বা ঈশ্বরের নাম জপ করার পর গভীর মৌনে মগ্ন হয়ে যান, যা ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার অনুভূতি দেয়। শব্দের বাইরে নীরবতার 3টি উপায় আমাদের আধ্যাত্মিকভাবে বদলে দেয়। 1 হলো মৌন মনকে বিশুদ্ধ করে। আমাদের মন
যেটি সবসময় চিন্তা দিয়ে পূর্ণ থাকে। লোভ, ভয়, ঈর্ষা, তুলনা যখন আমরা চুপ থাকি তখন ধীরে ধীরে এইসব চিন্তা শান্ত হয় আর মন পরিষ্কার আয়নার মতো হয়ে যায়। 2 হলো মৌন আত্মাকে শুনতে দেয়। কেলভিন বলেন, তুমি তোমার মনের আওয়াজের মধ্য দিয়ে তোমার আত্মাকে শুনতে পারবে না। যতক্ষণ মন কোলাহলপূর্ণ থাকবে আত্মার কণ্ঠস্বর শোনা যাবে না। মৌন হলো সেই শান্ত পরিবেশ যেখানে আত্মার ডাক স্পষ্টভাবে শোনা যায়। 3, মৌন ঈশ্বরের সংযোগ গড়ে তোলে। কেলভিন বলেন, আধ্যাত্মিক সাধকেরা ঈশ্বরের উপস্থিতি কোনো কোলাহলে নয় বরং গভীর নীরবতার মুহূর্তে অনুভব করেছেন। এই সংযোগ অনুভবের শব্দের নয়। এই অধ্যায়ের শেষে কেলভিন বলেন, আজ প্রযুক্তিগতভাবে আমরা যতই উন্নত হয়েছি ততই ভিতরের শান্তি হারিয়ে ফেলেছি। এই আধ্যাত্মিক উন্নতির পথ হলো কথা বলা থেকে সরে এসে শোনার দিকে যাওয়া। নীরবতা খালি নয়, এটি উত্তর দিয়ে পূর্ণ। যেদিন আপনি নীরবে বসবেন এবং আপনার মন শান্ত হবে সেদিন আপনি বুঝবেন যে আপনি কখনো একা ছিলেন না। নীরবতা হলো সেই দরজা যেখানে আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, কোনো মাধ্যম ছাড়াই, কোনো বাধা ছাড়াই। 8ম অধ্যায়ে নীরবতার উত্তর থাকে। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। এই ডিসিশনটি কি ঠিক? আমার সামনে কি করা উচিত? কার উপর আমি বিশ্বাস করব? এইসব প্রশ্নের উত্তর আমরা বাইরে খুঁজি, মানুষের কাছে, ইন্টারনেট বা বইয়ের পাতায়। কিন্তু কেলভিন ডব্লিউ নেথান বলেন, তাড়াহুড়ো করে উত্তর খোঁজার চেষ্টা করো না, চুপচাপ বিশ্রাম নাও, উত্তর নিজে থেকেই এসে যাবে। কেলভিন বিশ্বাস করেন আমাদের প্রত্যেকের ভিতরেই গভীর অন্তরান বা ইনস্টিটিউশন থাকে যা আমাদের জীবনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানে। কিন্তু সমস্যা হলো আমরা বাইরের কোলাহলে এতটাই ব্যস্ত থাকি যে ভিতরের ওই শান্ত কণ্ঠস্বরটাও শুনতে পাই না। কেলভিনের মতে নীরবতার প্রভাব ঠিক একটা শান্ত হ্রদের মতো, যার জল এতটাই স্বচ্ছ যে তলার সবকিছু পরিষ্কার দেখা যায়। যখন আমরা নীরব থাকি মন ধীরে ধীরে শান্ত হয়, চিন্তার ঝড় থেমে যায় এবং স্বচ্ছতা আসে। আবেগগুলো ভারসাম্যে থাকে, রাগ, ভয় বা বিভ্রান্তির মেঘগুলো কেটে যায়, ভিতরের কণ্ঠ শোনা যায়। যে উত্তরগুলো আমাদের দরকার তা আগে থেকেই আমাদের ভিতরে থাকে। নীরবতা সেই উত্তরগুলোকে উন্মোচিত করে তোলে। কেলভিন এই অধ্যায়ে 3টি শক্তিশালী অনুশীলন বলে দেন। 1 হলো নীরবে বসে থাকা বা সাইলেন্ট সিটিং। প্রতিদিন 10 থেকে 15 মিনিট কোনো শান্ত জায়গায় বসুন। কোনো চিন্তা বা পরিকল্পনা ছাড়াই চুপচাপ নিজের শরীর ও মনকে শান্ত হতে দিন। অনেক সময় উত্তরগুলো কোনো চেষ্টা ছাড়াই নিজের থেকে উঠে আসে। 2 হলো ভিতরে প্রশ্ন করা। নিজের মনে কোনো একটি প্রশ্ন বারবার করে করুন, যেমন আমার কি এটা করা উচিত? তারপর চুপ করে অপেক্ষা করুন। কোনো উত্তরের জন্য জোর করবেন না। উত্তরটি হয়তো কোনো অনুভূতি, ছবি বা হঠাৎ আসা কোনো চিন্তা হিসেবেই আপনার সামনে আসবে। 3 হলো প্রকৃতির নীরবতা। গাছ, নদী বা পাহাড়ের কাছে যান। প্রকৃতির স্বাভাবিক নীরবতা আপনার ভিতরের বিশৃঙ্খলাকে শান্ত করে দেবে, আর তখনই উত্তরগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাবে। কেলভিন বলেন, আসল উত্তর তৈরি করা হয় না, তাকে উন্মোচিত করতে হয়। তার নীরবতাই হলো সেই চাবিকাঠি যা সেই গুপ্ত দরজা খুলে দেয়। আপনি যত বেশি শব্দের মাঝখানে জীবন কাটাবেন তত বেশি জীবন আপনাকে বিভ্রান্ত করবে, কিন্তু যতই গভীরে আপনি নীরবতায় ডুব দেবেন ততই জীবন নিজেই উত্তর হয়ে উঠবে। 9ম অধ্যায় হলো প্র্যাকটিক্যাল টেকনিক। কিভাবে নীরবতার অভ্যাস করব? কেলভিন বলেন, নীরবতা কোনো রহস্যময় ধারণা নয়, এটি একটি শিল্প, আর প্রতিটি শিল্পের মতোই এটি শেখা এবং অনুশীলন করা যায়। এই অধ্যায়ে তিনি কিছু অত্যন্ত কার্যকরী এবং বাস্তবসম্মত পদ্ধতির কথা বলেন, যা যে কেউ তার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে। 1 হলো দৈনন্দিন নীরবতার সময়, ডেলি সাইলেন্স টাইম। প্রত্যেক দিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট নিজের জন্য একটি নীরব সময় নির্ধারণ করুন। এই সময় কোনো কথা বলা যাবে না, কোনো টিভি, মিউজিক বা ফোনও চলবে না। শুধু চুপচাপ বসে থাকুন, গভীর শ্বাস নিন অথবা জানালা দিকে বাইরের দিকে তাকিয়ে থাকুন। এটি আপনার মনের জন্য একটি রিসেট বাটনের মতো কাজ করে। 2 70-30 শোনার নিয়ম। কথোপকথনের সময় 70% শুনুন এবং 30% বলুন। আমরা প্রায়শই উত্তর দেওয়ার জন্য অধৈর্য হয়ে পড়ি। এর পরিবর্তে মন দিয়ে শোনার অভ্যেসটা করুন। যখন কেউ কথা বলছে আগে তাকে শেষ করতে দিন। এর ফলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার সম্পর্কগুলো আরো গভীর হবে। 3 হলো 3 সেকেন্ডের নিয়ম, 3 সেকেন্ড রুল। যখন কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করে বা আপনি কোনো আবেগপূর্ণ পরিস্থিতিতে থাকেন তখন উত্তর দেওয়ার আগে মনে মনে 1 থেকে 3 পর্যন্ত গুনুন। এই সামান্য পজ বা বিরতি আপনার ভেবেচিন্তে এবং শান্তভাবে উত্তর দিতে সাহায্য করবে। এটি আপনার প্রতিক্রিয়াকে একটি সচেতন জবাবে পরিণত করবে। 4 হলো নীরব জার্নালিং।
সকালে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে 10 মিনিট চুপচাপ বসে নিজের চিন্তা, প্রশ্ন, অনুভূতি ও ভয় এবং ইচ্ছাগুলোকে একটি ডায়েরিতে লিখুন। কোনো বিচার না করে যা মনে আসে সেটিই লিখুন। এই অভ্যাসটি আপনাকে নিজেকে আরও ভালোভাবে বুঝতে, মানসিক জট ছাড়াতে এবং ভিতরের স্বচ্ছতা খুঁজতে পেতে সাহায্য করবে। 5 হলো নীরব হাঁটা। প্রকৃতির মাঝে কোনো গান বা পডকাস্ট ছাড়াই হাঁটতে যান, সেটা পার্ক হোক বা কোনো গাছপালায় ভরা গলি। শুধু চুপচাপ হাঁটুন আর চারপাশের শব্দ শুনুন, পাখির ডাক, পাতার শব্দ, বাতাসের আওয়াজ ইত্যাদি। প্রকৃতি নীরব ভাষায় কথা বলে। এই অভ্যাসটি আপনার মন, শরীর এবং আত্মাকে সংযুক্ত করে এবং এক অসাধারণ শান্তি দেয়। কেলভিন বলেন, নীরবতার অভ্যাস করার অর্থ হলো পৃথিবী থেকে পালিয়ে যাওয়া নয়, বরং এর সাথে আরও গভীরভাবে সংযুক্ত হওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনে নীরবতাকে একটি স্বাভাবিক অংশে পরিণত করবে, যা আপনাকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে, সম্পর্ককে গভীর করতে এবং আত্মাকে শক্তিশালী করতে সাহায্য করবে। 10ম অধ্যায় হলো জীবনী নীরবতা গ্রহণের আসল পুরস্কার। এই বইয়ের শেষ অধ্যায়ে কেলভিন ডব্লিউ নাথান আমাদের স্মরণ করিয়ে দেন যে নীরবতা কেবল একটি কৌশল বা অভ্যাস নয়, এটি একটি জীবন দর্শন। যখন আমরা নীরবতাকে আমাদের জীবনের অংশ করে তো তখন আমাদের পুরো অস্তিত্বই বদলে যেতে শুরু করে। এর সুবিধাগুলো কেবল মানসিক বা আধ্যাত্মিক নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিফলিত হয়। নীরবতা গ্রহণের চূড়ান্ত পুরস্কারগুলি হলো গভীর আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস দেখানোর জন্য নয়, বরং ভিতর থেকে অনুভব করার জন্য। আপনি জানেন আপনি কে এবং আপনার বাইরের কারোর অনুমোদনের প্রয়োজন হয় না। মানসিক স্বচ্ছতা এবং স্থিরতায় জীবনের ঝড় বা বিভ্রান্তির মাঝেও আপনি শান্ত থাকতে পারেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায়, কারণ আপনি আবেগের দ্বারা চালিত না হয়ে প্রজ্ঞার দ্বারা চালিত হন। গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক। আপনি কম কথা বলেন, কিন্তু যা বলেন তাই অর্থপূর্ণ হয়। আপনি একজন ভালো শ্রোতা হয়ে ওঠেন, যা আপনার প্রিয়জনের সঙ্গে বিশ্বাস এবং ভালোবাসার বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে। বর্ধিত সৃজনশীলতা। যখন মনের কোলাহল থেমে যায়, তখন নতুন ধারণা বা সমাধানের জন্য জায়গা তৈরি হয়। নীরবতা হলো সৃজনশীলতার উর্বর ভূমি। শারীরিক স্বাস্থ্য। নীরবতা স্ট্রেস হরমোন কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ঘুমের মান উন্নত করে। এটি শরীরকে ভিতর থেকে সুস্থ করে তোলে। আধ্যাত্মিক সংযোগ। আপনি নিজের এবং এই মহাবিশ্বের সঙ্গে একটি গভীর সংযোগ অনুভব করেন। আপনি জীবনের ছোট ছোট জিনিসেও এই অসাধারণ সৌন্দর্য এবং উদ্দেশ্য খুঁজে পান। কেলভিন বলেন, আপনার নীরবতা কেবল আপনার নিজের জীবনকেই পরিবর্তন করে না, এটি আপনার চারপাশের মানুষের উপরেও একটি শান্ত এবং ইতিবাচক প্রভাব ফেলে। একটি শান্ত মানুষের উপস্থিতি একটি কোলাহলপূর্ণ ঘরেও শান্তি নিয়ে আসতে পারে। আপনার নীরবতা অন্যদেরও থামতে এবং ভাবতে অনুপ্রাণিত করতে পারে। উপসংহার হলো, দ্য পাওয়ার অফ সাইলেন্স বইটি আমাদের একটি সহজ কিন্তু গভীর বার্তা দেয় যে আমাদের সবচেয়ে বড় শক্তি বাইরে নয়, ভেতরেই লুকিয়ে আছে। এই শক্তির নাম হলো নীরবতা। এই কোলাহলপূর্ণ দ্রুতগতির পৃথিবীতে, যেখানে সবাই চিৎকার করে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়, সেখানে আপনি নীরবতাকে আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বানান। নীরবতাকে ভয় পাবেন না, তাকে আলিঙ্গন করুন, কারণ নীরবতা শূন্যতা নয়, বরং এটি একটি পূর্ণতা। এটি দুর্বলতা নয়, এটি হলো চূড়ান্ত শক্তি। তাহলে আপনি কি প্রস্তুত সেই শক্তির সঙ্গে পরিচিত হতে? আপনি কি প্রস্তুত আপনার জীবনের কোলাহল কমিয়ে আপনার আত্মার কণ্ঠস্বর শুনতে? যাত্রাটি আজই শুরু করুন। ঘরের একটি শান্ত কোণ বেছে নিন, চোখ বন্ধ করুন এবং শুধু থাকুন। কোনো কিছু করার জন্য নয়, শুধু হবার জন্য। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বদলে যাচ্ছে, কারণ সত্যিকারের পরিবর্তন সবসময় নিঃশব্দেই ঘটে।